আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 22 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। হিয়া শ্রাবণের কথাই রুমে ঢুকে দেখলো মেঝেতে পানি পড়ে আছে অনেক। একটু আগে তো দেখেছিল রুমটা কোনো পানি ছিল না, হঠাৎ পানি কোথা থেকে এলো? শ্রাবণ বিছানায় এসে বসলো। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, পানি কিভাবে পড়লো? শ্রাবণ কাজ ঝাড়ি দিয়ে বলল, আমি কি জানি, আমিও তো রুমে এসে দেখি পানি পড়ে আছে। কিন্তু আমি তো বের হয়ে যাওয়ার সময় তো পানি দেখলাম না, তাহলে কে ফেললো? এই বলে হিয়া এগিয়ে এসে বলল, সত্যি করে বলুন, পানি কি করে এলো? আপনি ফেলেছেন? শ্রাবণ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি পানি কেন ফেলবো বলো? হয়তো তুমি ফেলে চলে গিয়েছো। হিয়া কথা বাড়ালো না, রুমের দরজা খুলে সিঁড়ির কাছে গিয়ে এসে ফাতেমা বেগমকে ডাকলেন। এগিয়ে এসে শ্রাবণের পায়ের ওপর পা তুলে বিড়বিড় করে বলল, আমাকে রেখে নিচে টিপি দেখায়, এখন দেখো কেমন লাগে। ফাহিমা বেগম এসে পানি মুছে দিয়ে গেল। এরপর হিয়া রুমে এলো। শ্রাবণ বিছানার হ্যাডবুটে হেলান দিয়ে ফোন স্কেল করছিল। হিয়া বিছানায় এসে এক কোণে বসলো। শ্রাবণ শুধু বালিশ ছেড়ে ছুঁড়ে মারল। হিয়া বালিশটা নিয়ে উল্টো শ্রাবণের দিকে ছুঁড়ে মারল। শ্রাবণও ছুঁড়ে মারল। দুজনে বেশ ঝগড়া করতে শুরু করলো। শ্রাবণ ইচ্ছা করছে আরও হিয়া রেগে গেলে। এমন সময় দরজায় নক করলেন তৌকির চৌধুরী। বাহির থেকে বললেন, শ্রাবণ একটু বাইরে আসো তো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বালিশটা ছুঁড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ, আসছে। থাকো। এই বলে শ্রাবণ দরজা খুলে দাঁড়ালো। হিয়া বালিশটা নিয়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের পিছনে ছুঁড়ে মারল। শ্রাবণের পায়ে কিছু একটা বেঁধে যায়, যার কারণে বসে পড়ে। আর দুর্ভাগ্যবশত বালিশটা তৌকির চৌধুরীর কাছে যেয়ে ফেললেন। শ্রাবণ দ্রুত উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে হিয়ার দিকে তাকায়। হিয়া বরফের মতো দাঁড়িয়ে রইল। কি করে ফেললো এটা? লজ্জা ভয়ে হিয়ার একাকার অবস্থা। অতঃপর হাসার চেষ্টা করে বলল, আসলে বাবা, বালিশটা এই যে উনাকে ছুঁড়ে মেরেছি, আপনাকে মারিনি। তৌকির চৌধুরী হেসে ফেললেন। শ্রাবণ চট করে তার বাবার দিকে বালিশটা নিয়ে হিয়াকে দিয়ে বলল, আর তার বাবাকে নিয়ে যেতে যেতে বলল, তুমি কি করে যেন বলবে চলো। চলো। হিয়া নিজের কপালে নিজে চাপড় মারছে। এই শ্রাবণের পাল্লায় পড়ে কখন কি করে ফেলে ও নিজেও জানে না। তৌকির চৌধুরী আর শ্রাবণ কথা বলতে বলতে বাহির পাড়িয়ে চলে গেল। আর একটু পর হিয়া নিচে আসে। কাব্য আসে। কাব্য এসে সাবিহা চৌধুরীর পাশে বসলো আর বলল, আম্মু একটা কথা বলো। বলো। বলছি, তোমার নেহাকে পছন্দ তো? সাবিহা চৌধুরী তাকালেন ছেলের দিকে। হিয়াও তাকালো। কাব্য থতমত মুখে জিজ্ঞাসা করলো, কি হলো, বলছো না যে? সাবিহা চৌধুরী বললেন, এই কেমন কথা বলছো? আমারই খুব পছন্দ। কাব্য কথাটা শুনে মলিন হেসে চুপ করে রইল। হিয়া সাবিহা চৌধুরীর পাশে বসে কাব্যকে বলল, তুমি কি ভাবছো কেউ তোমাদের সম্পর্কটা নিয়ে খুশি নয়, তাই তো? একরকম এরকম কিছুই নয়, সবাই খুশি। তোমাদের মেনেও নিয়েছে। রাতে হিয়া ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুম থেকে হয়তো হাত মুখ ধুয়ে এলো। ড্রেসিং টেবিলের ওপর দেখলো ওয়ালেটটা সুন্দর করে ভাঁজ করে রাখা। বেশ অবাক হলো। টয়লেটটা ওয়াশরুম থেকে এখানে আনলো কে? নিশ্চয়ই শ্রাবণ। হিয়া তোয়ালেটটা হাতে নিয়ে শ্রাবণ লাইট নিভিয়ে দিল। হিয়া মুখ মুছতে মুছতে বলল, লাইট অফ করলেন কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে। কি হঠাৎ আপনি এত ভালো হলেন কি করে? শ্রাবণ হেসে বলল, যেমন আগে ছিলাম। ও, এখন তো কথা বাদ দিয়ে লাইট অন করুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। শ্রাবণ সাথে সাথে লাইট জ্বালিয়ে দিল। হিয়া তাওয়ালে রেখে পিছনে ফিরে আয়নার দিকে তাকাতে চিৎকার দিয়ে উঠল। ওর মুখ কালো দিয়ে ভর্তি, যাটা ওয়ালেটের মধ্যে শ্রাবণ রেখেছিল। হিয়ার এই অবস্থা দেখে শ্রাবণ দাঁত চিপিয়ে হাসতে হাসতে এগিয়ে এলো। হিয়া পিছনে ফিরে বলল, এই তোয়ালেটা আপনি কালি দিয়ে রেখেছিলেন, তাই না? তাই না, সত্যিই রেখেছিলাম। কেন? শ্রাবণ রসিকতার সুরে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই, বউকে একটু অন্যভাবে দেখতে, তাই। সবসময় মুখটা তো সাদা দেখি, আজকে না হয় একটু কালো মুখটা দেখলাম। হিয়ার রাগে গটগট করে ওয়াশরুমে ঢুকলো। মুখটা ভালো করে ক্লিন করে এসে টিস্যু দিয়ে মুছলো। শ্রাবণ তৎক্ষণে শুয়ে আছে। হিয়ার লাইট নিভিয়ে বিছানায় শুয়ে এসে মনে মনে বলল, খচ্চর লোক, অসভ্য লোক, শয়তান লোক, আমাকে সারাদিন যেভাবে জ্বালিয়েছেন, শুধু আজকে একটু ঘুমিয়ে দেখুন, খবর আছে। হিয়া শুয়ে পড়তে শ্রাবণ হিয়ার কাছে আসলো। হিয়া কারেন্টের গতিতে কাত হয়ে শুয়ে পড়ল। শ্রাবণ হিয়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আদুরি গলায় বলল, বউজান, এই বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা ওদরটা একটু আদর করি। হিয়া উঠে বসলো। ল্যাম্পপোস্ট আলো জ্বালিয়ে বলল, খবরদার কাছে আসবেন না, এলে কিন্তু। শ্রাবণ সুর টেনে বলল, কি করবে বউজান, বলো না। শুনুন, আমি থাকবো না আপনার রুমে, আপনার সাথেও থাকবো না। কেন? আমি আবার কি করলাম? কাছে যেতে দিব না? সারাদিন শয়তানি করার সময় মনে ছিল না, এখন কেন কাছে আসবেন? শ্রাবণ হিয়ার কোনো কথা শুনল না। ওকে ঝাপটে জড়িয়ে ধরলো আর বলল, শয়তান শয়তানি বজায় রাখে, আর আদরে রাখার আদর, এত কাছে না যাওয়ার কি
আছে। এখন আসো, তোমাকে আদর টাটকা দিয়ে দেই। বেশি কথা বললে কিন্তু এখন ধাক্কা দিব। দিন, শুধু বলেই দিন, দিতে আর দেখি না। কথা শেষ হতেই শ্রাবণ সত্যিই ধাক্কা দেয় হিয়াকে। জিনিসটা এতে তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে হিয়া পুরো শট খেয়ে যায়। সাথে সাথে কোমরে ব্যথা পেয়ে চিৎকার করে উঠে। উফ, মরে গেলাম। শ্রাবণ উঠে গিয়ে হিয়ার কাছে এলো। আটা গায়ে নুন ছিটা দিতে হিয়াকে ধরে বলল, কি হলো বৌজান, ব্যথা পেয়েছ? দেখি, উঠো উঠো। শ্রাবণ হিয়াকে ধরে উঠালো না। মূলত হিয়াই উঠতে পারলো না। আচমকা ধাক্কা খাওয়ায় ব্যথা পেয়েছে। হুট করে শ্রাবণ যে এরকম করবে তা কল্পনায় ছিল না। শ্রাবণ হিয়াকে কুলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমার কিন্তু দোষ নেই, তুমি কিন্তু আমাকে ফেলে দিতে বলেছ, তাই ফেলে দিয়েছি। হিয়ার নাক টেনে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আপনি তো আবার ভালোবাসেন না আমায়, তাই বলেছি, আর ধাক্কা দিলেন। শ্রাবণ একটু হেসে বলল, খুব ব্যথা পেয়েছো তাই না বৌজান? হিয়া অবু হয়ে শুয়ে ঝাড়ি মেরে বলল, না পাইনি, কালকে বাপের বাড়ি চলে যাব, থাকবো না আপনার কাছে। শ্রাবণ হিয়ার কোমর থেকে শাড়ি সরিয়ে হাত দিয়ে হিয়া উফ সূচক শব্দ করে উঠল। শ্রাবণ তার মৃদু আঙ্গুল কপালে ঘেঁষতে ঘেঁষতে বিড়বিড় করল। তার কথা শুনলো আর ধাক্কা খেত। এখন ব্যথা পেলে সেটা নিজেরই দোষ। শ্রাবণ বিছানা থেকে নেমে ব্যথার মলম আনতে গেল। মলমটা নিয়ে এসে হিয়ার পাশে বসলো। হিয়া গুটুম পেতে বসে আছে। শ্রাবণ মলমটা আলতো হাতে মেসেজ করে দিল। মলম দেওয়া শেষে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলো। এরপর বিছানায় এসে ল্যাপটপ লাইট নিভিয়ে পড়ল। বাড়ির বৃষ্টি হচ্ছে, আজও পড়ছে। হিয়া এখন আপনা আপনি শ্রাবণের বুকে মাথা রেখে বগুলো। শ্রাবণ বলল, আরও তেরামি করবে? উফ। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? তুমি তেরামি না করলে আমি কাকে পুষ মানাবো? কার সাথে এমন করব? হিয়া শ্রাবণের গলায় মুখ গুজে কাপড় বসালো। শ্রাবণ সরিয়ে নিল। ও যে হিয়াকে ব্যথা দেয় সেগুলোর কাছে এই কামড় কিছুই নাই। হিয়া অতএব শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরলো। শ্রাবণ আবারও আদুরি গলায় বলল, একটু আদর করি। হিয়া হাসপাস করে বলল, মানে বুঝেছিলাম আজকে না। হিয়ার কথা শুনে শ্রাবণ অব্দি গুল না। আরও একটা নতুন ভোর। হিয়ার ঘুম ভাঙেনি। শ্রাবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে দেখলেন হিয়া আজকে নিচে আসেনি। ফাহিমা বেগম কাজ করছেন। শ্রাবণের ফোন বেজে উঠল, যার পরই ঘুম ভেঙে গেল দুজনেরই। শ্রাবণ হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। কল রিসিভ করার আগেই টাইম দেখলো, সকাল 8:30 বেজে গিয়েছে। আর কলটা তার বাবি করেছে। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো, বের হচ্ছ না কেন? যাবে না আজকে? আসছি, কথা বলে ফোনটা রেখে দিল। হিয়া শ্রাবণকে ছেড়ে অন্যদিকে শুধরালো শ্রাবণ। হিয়ার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, বৌজান থাকো, আসছে, না হলে লেট হবে। হিয়া মিনমিন করে বলল, আমার ভাল লাগে না একা একা, আমার সাথে মায়ের সাথে কতক্ষণ কথা বলা যায়? শ্রাবণ হেসে বলল, একটা বাচ্চা এনে দিলে মন্দ হবে না, সারাদিন হোক ওকে নিয়েই থাকতে পারবে। হিয়া তালে তাল দিয়ে বলল, ভালোই হবে, কিন্তু কোথা থেকে এনে দিবেন? কেন, তুমি দিবে আমায়? হিয়া হেসে চাদর মুড়িয়ে দিয়ে মুখ ঢেকে বলল, সরুন, একটু লজ্জাও নেই। শ্রাবণ উঠে বসলো। লজ্জা থাকলে বাবা হতে পারবো না। দুপুরে অফিসের লাঞ্চের সময় শ্রাবণ কেবিনেই বসেছিল। তৌকির চৌধুরী দুটো কোপ মুখ দিয়ে এগিয়ে ঢুকলেন। একটা শ্রাবণের দিকে দিল, আরেকটা নিজে খেল। তৌকির চৌধুরী বসে বললেন, শ্রাবণ, একটা সিরিয়াস বিষয়ে কথা ছিল কাব্যকে নিয়ে। যেহেতু আমিও তোমার বড় ভাই, তুমিও আমার ওর বড় ভাই, গার্ডিয়ান যেহেতু তোমাকেও জানানো দরকার। আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। শ্রাবণ কফিতে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বলো। সকালে কাব্য কিছু কথা বলছিল তার বাবাকে, সেগুলো এখন তৌকির চৌধুরী শ্রাবণের সাথে আলোচনা করবে। শ্রাবণ বলল, কাব্য কি করতে চাই এখন? তৌকির চৌধুরী কফির মগটা রেখে গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, সকালে বলবো যে ও নাকি অফিসে জয়েন করবে। এতে আগে কেন? ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, কয়েকটা মাস আছে। আমিও তাই বলছি, কিন্তু বারবার বলছে যে ও এই মাস থেকেই কাজে লেগে পড়বে। শ্রাবণ ভাবুক গলায় বলল, বুঝতে পেরেছি ওই ব্যাপারটা। বিয়ে করবে তো একটু দায়িত্ববোধ আছে না, কিন্তু ওর কি কোনো অভাব কাজের? ও পড়াশোনা কমপ্লিট করুক, এরপর যা ইচ্ছা তাই করবে। তা ঠিক, তবে আমার কথা শুনবে না। তুমি ওকে বুঝিও, ঠিক আছে? বাড়িতে ফিরে বুঝাবো। একটু পরে শ্রাবণ হিয়াকে নিয়ে ফিরল। হিয়ার সাথে মিনিট 5 কথা বলে আবার কাজ করবে। হিয়া মাত্রই গোসল করে খেয়ে খেয়ে শুয়েছিল। শ্রাবণের ফোন পেয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। নিজের আদুরি গলায় ডাক দিল, হ্যালো জামাইজান, কি করছেন? আমার জামাইজান তার বউজানকে মিস করছে। মিস করা ছাড়া কি করছে সে?
লাঞ্চ টাইমে বসে আছে, তুমি কি করছো? আমিও বসে আছি। খেয়েছো কিছু? তুমি কখন আসবেন? রাতে? কাল রাতে আসবেন না? অনেক রাত নয়, এই 9টা বাজবে, আবার বেশিও বাজতে পারে। তোমার কিছু লাগবে? উফ, কিচ্ছু লাগবে না। উফ, তাহলে কিছু লাগবে না? শ্রাবণ হেসে বলল, আমাকেও না। হিয়া মুচকি হেসে বলল, লাগবে। কি লাগবে আপনাকে? একটা কিস দাও। রাতে আসবে তখন দেব। এখনই দাও একটা। উফ, রাতে? ঠিক আছে। কেবিনে কতগুলো দাও। যদি না পাই বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হিয়া হেসে বলল, আপনি ফেলে দেওয়ার আগে চুমু দেব। আপনি ফোন দেওয়ার না দেওয়ার কোনো সুযোগই পাবেন না। শ্রাবণ ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা দেখা যাবে। হিয়া নিজেই দাঁত খিলখিলিয়ে হেসে উঠল। শ্রাবণ বলল, হাসবেন না বউজান। যদি এসে চুমু না পায়, যদি আপনার চেয়ে নিতে না পারি, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আসুন, চুমু দিব। শ্রাবণ বুকে হাত দিয়ে বলল, উফ, এভাবে বলো না, এখন আসতে পারবো না। তাহলে কি আর করার? ও হ্যাঁ, শোনো, রিয়া এসেছিল। কই না তো। ও। শ্রাবণ আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আর রাত 8টার দিকে শ্রাবণ আর তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এলো। তৌকির চৌধুরী ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন। আর শ্রাবণ স্যুটটা হাতে নিয়ে সোফায় বসলো। প্রতিদিনের মতো হিয়া তো ড্রয়িং রুমে থাকে, আজ নেই। দেখে আশেপাশে তাকিয়ে খুঁজলো। কলিং বেলে তো দিয়েছে, তাহলে কি শুনতে পায়নি নাকি কোনো কাজ করছে? শ্রাবণ টেবিলে থেকে পানির গ্লাসটা হাতে নিল। গ্লাসটার সবটুকু পানি খেয়ে সাবিহা চৌধুরীকে বলল, আম্মু, হিয়া কোথায়? রুমে আছে, শরীরটা ভালো না। শ্রাবণের কপালে ভাঁজ পড়ল, সাথে সাথে উঠে দাঁড়ালো। ধীর পায়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে বলল, খেয়েছে কিছু? অনেক জোর করার পরে খেয়েছে, এখন মনে হয় শুয়ে আছে। শ্রাবণ থতমত গলায় বলল, দুপুরে তো ভালোই কথা বলছিল, এর মাঝে আবার কি হলো? এই উত্তরে সাবিহা চৌধুরী এগিয়ে এসে কিছু বলার আগে শ্রাবণ পায়ের গতিতে বাড়িয়ে চলে গেল। রুমে এসে দেখলো হিয়া শুয়ে আছে, বলতেই ঘুমিয়ে গিয়েছে। শ্রাবণ কোনো শব্দ করলো না। এগিয়ে এসে হিয়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা, কিন্তু জ্বর আসেনি। শ্রাবণ ভাবলো হয়তো দুর্বল থেকেই এভাবে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের কাজের চাপে শরীরটা ক্লান্ত থাকায় লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেও দেখলো হিয়া পেয়ে ঘুমে ভোর। শ্রাবণ টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে গেল। নিচে এসে রাতে খাবার খেয়ে রুমে ফিরল। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে এসে বিছানায় হিয়াকে ঘেঁষে বসল। খানিকটা পরেই হিয়া ঘুম ভেঙে যায়। পাশ থেকে শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রাবণ নীরব কণ্ঠে বলল, পেট ব্যথা? হিয়া মাথা নিচু করে বলল, আপনি জানলেন কি করে? আমার বইয়ের কখন কি হয় সব জানা আছে আমার। হিয়া লজ্জা পেয়ে শ্রাবণের কোলে মাথা রেখে বলল, ভালো লাগছে না কিছুই, একটু জড়িয়ে ধরুন না। আর একটু কাজ আছে বউজান, হয়ে আসছে পড়ায়। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে বলল, শ্রাবণ। প্রজেক্টের কিছু কাজ রেডি করে ল্যাপটপটা রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়াকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে লাগলো। হিয়া থেকে থেকে মাথা তুলে শ্রাবণকে দেখছে। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে বলল, শুনেছি মেয়েদের এই টাইমে নাকি অনেক কিছু হওয়ার ব্রিডিংস জাগে, তো কিছু খাবে? এখানে দেব? না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু আপনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা বউজান, শোনো না। বলুন। শ্রাবণের মুখে বাঁকা হাসি খেলে গেল। বলছি যে এই কয়েকদিনে তোমার কাছে যাব না, তাই না? হিয়া লজ্জায় পুরো লাল, কান দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। অতপর শ্রাবণকে বুকের কিল মেরে বলল, অসভ্য লোক কোথাকার, একটু লজ্জাও নেই। রাত তখন 10টা। কাব্য বেলকনিতে এসে চেয়ারে বসলো। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময় নেহাকে কল দিল। হ্যালো নেহা, কি করছো? শুয়ে পড়েছি। আপনি কি করছেন? বসে আছি। খেয়েছো? আপনি? আচ্ছা, তুমি কি ফ্রি আছো কালকে? আছি। কেন? দেখা করো কালকে। ঠিক আছে, তোমার কোথাও আসতে হবে না, রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে কখন আসবেন? তুমি কখন বের হতে চাও, সকালে না বিকালে? বিকালে? বেশ, তাই হবে। কেটে গেল সপ্তাহখানেক। এর মাঝে হিয়াও 2 দিন তার বাবার বাড়ি থেকে এসেছে। অন্যদিকে কাব্য সুস্থ হয়ে উঠেছে। বিয়ের ডেটও দেওয়া হয়েছে, পরশু বিয়ে। সাবিহা চৌধুরী সব গোছগাছ শুরু করে দিয়েছেন। সবার কথা থেকেই ইয়ারই বেশি আনন্দ হচ্ছে। বিয়েটা বড় করে হচ্ছে না, আবার ছোট করেও হচ্ছে না। কাব্য নিজেও বলেছে প্রতিটি অনুষ্ঠান হোক তখন ধুমধাম করে বিয়ে করবে। আজ দুপুরে তৌকির চৌধুরী বাড়িতে এলেন। একটা ফাইল দেখে গিয়েছিলেন। ইয়ার ড্রয়িং রুমে বসে সাবিহা চৌধুরীর সাথে কাজ করছিল। তৌকির চৌধুরী ড্রয়িং রুমে এসে বললেন, আর সাবিহা চৌধুরী? তিনি কাছে ফাইলটা চাইলেন। তিনি ফাইলটা রুম থেকে বেরিয়ে নিয়ে বসলেন। ইয়া বলল, বাবা খাবার পারবো? এখন খেতে গেলে অনেক লেট হয়ে যাবে মা। ইয়া বলল, তাহলে
তাহলে খাবার প্যাক করে দেই? সাবিহা চৌধুরী বললেন, ঠিক বলছো। সাবিহা চৌধুরী আর হিয়া দুজনে কিচেনে এসে খাবার একটা টিফিনে ক্যারিয়ার রেডি করে দিল। হিয়া এগিয়ে এসে তৌকির চৌধুরীর সামনে দাঁড়িয়ে আবদার করে বলল, বাবা আমাকে দেখে নিয়ে যাবেন, বিশ্বাস করুন আর কোনোদিনই যেতে চাইবো না। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী দুজনের দিকে তাকিয়ে রইল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।